আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে যারা এই ইউনিটে পরীক্ষা দিবে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে, তাদেরকেও আমি সেমভাবে হেল্প করব যেভাবে আমি বি, ডি এবং সি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তাদেরকে হেল্প করেছি। বিশেষ করে বি, ডি এবং সি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদেরকে আমি প্রায় সব সাবজেক্টের উপর কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে সাজেশন পর্যন্ত দিয়েছি। তো আমি আসলে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু বিজ্ঞান অর্থাৎ সায়েন্স থেকে। আমি ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো সেই ক্ষেত্রে আমার অন্যান্য ইউনিটের চেয়ে বিজ্ঞান বিভাগের ইউনিটটা, মানে অর্থাৎ এই ইউনিটের কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে এই ইউনিটের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমার মনে হয় আমি অন্যান্য বিষয় থেকে ভালো সাজেশন বা কোশ্চেন প্যাটার্ন কিভাবে আসতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিতে পারবো। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ জুলজির কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, এবং তোমরা একটা কোশ্চেনের অ্যান্সার কতটুকু লিখলে সেটা স্ট্যান্ডার্ড হতে পারে, ঠিক তোমরা কতটুকু লিখলে ভালো একটা মার্ক পেতে পারো, সেই বিষয়ে আমি কথা বলবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আর শুরুতে একটু বলে নেই, যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ, আর যারা নতুন, যারা সাবস্ক্রাইব করোনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবে। তোমাদের থেকে চাওয়ার এর থেকে বেশি কিছু নেই আসলে। তো তোমরা কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবে, আর অবশ্যই আমার সাথে থাকবে। আর আমার ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকৃত হলে অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবে যেন তারাও উপকৃত হতে পারে। ওকে, চলো আমরা দেখি আজকে বিজ্ঞান বিভাগের অর্থাৎ যারা এই ইউনিটে রয়েছে তারা হচ্ছে জীববিজ্ঞান, অথবা যারা হায়ার ম্যাথ রয়েছে হায়ার ম্যাথ দাগাবে তারা তো দেখার প্রয়োজন নেই, কিন্তু যারা জীববিজ্ঞান দাগাবে, জীববিজ্ঞান পরীক্ষায় অ্যান্সার করবে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে লিখিত প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে সেটা দেখা এবং সেই সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা থাকা। তো আমি এখানে আজকে যে প্রশ্নগুলো অ্যাড করেছি সেগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন 2018 সালে তাদের লিখিত প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা শুরু করেছিল একবার, সেই প্রশ্নগুলোই আমি কালেক্ট করেছি এবং সেখানে সাথে সাথে আমি উত্তরগুলো অ্যাড করেছি যেন তোমাদেরকে বলে দিতে পারি ঠিক কতটুকু লিখলে সেটা স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে, তো দেখো আমি প্রথম যে প্রশ্নটা অ্যাড করেছি সেটা হচ্ছে এটা পরীক্ষায় এসছিল 2018-19 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে এসছিল। তো প্রথম হচ্ছে রক্ত গ্রুপ কি এবং মানুষের রক্ত গ্রুপ ব্যাখ্যা করো। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মান কিন্তু ছিল 4। ঠিক আছে, তো প্রথমে তোমার একটা সংজ্ঞা টাইপ প্রশ্ন করেছে যে তুমি রক্ত গ্রুপ বলতে আসলে কি বুঝো, এটা তুমি এক কথায় লিখে দিবে। এটার জন্য আসলে আহামরি বেশি কিছু লেখার নাই, যে মানুষের রক্তে উপস্থিত যে অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেনের উপর ভিত্তি করে যে রক্তের গ্রুপিং করা হয়, রক্তের যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেটাই হচ্ছে কি রক্তের গ্রুপ। এটা এক কথায় লিখে দিলেই হবে। বইয়ের মতোই হতে হবে এমন না, তোমার নিজের মতো করে জাস্ট মেইন পয়েন্টটা যে অ্যান্টিজেনের উপর ভিত্তি করে যে রক্তের গ্রুপিং করা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ধরো মানুষের রক্ত গ্রুপ ব্যাখ্যা করো। তোমার এখানে আমি যে স্যাম্পল অ্যান্সারটা অ্যাড করেছি এখানে কিন্তু অনেক ডিটেলস লেখা আছে। ঠিক আছে, দেখো এখানে তোমার ব্লাড গ্রুপের যে ছকটা রয়েছে সেই ছকটাও কিন্তু এখানে অ্যাড করা আছে। তো তোমার এত বেশি লেখার প্রয়োজন নেই, যেহেতু প্রশ্নের মান থাকবে 4। তো 4 নাম্বারের জন্য তোমার হাফ পেজ বা তুমি যদি একটু তাড়াতাড়ি লিখতে পারো সেক্ষেত্রে তুমি 1 পেজ বা তার একটু কম লিখলেও ফুল মার্ক পাবে। তবে তুমি যতটুকুই লিখো লেখাটা কিন্তু অবশ্যই তোমার স্ট্যান্ডার্ড হতে হবে। তোমার মেইন কথাগুলো, মেইন পয়েন্টগুলো থাকলেই আশা করি ভালো মার্ক পাবে। রক্তের গ্রুপ ব্যাখ্যার ক্ষেত্রে তুমি শুধু এখানে বলে দিবে যে মানুষের রক্তে এ এবং বি 2 রকম অ্যান্টিজেন থাকতে পারে। তো এখানে হচ্ছে অ্যান্টিজেনের সাথে আবার কি রয়েছে, অ্যান্টিবডি রয়েছে, এবং সেভাবে তার উপর ভিত্তি করে হচ্ছে 4টি গ্রুপে ভাগ করা হয়, এ বি ও ও। ঠিক আছে, তো এই ব্লাড গ্রুপে এ ব্লাড গ্রুপে কি থাকে, অ্যান্টিজেন থাকে, বি এবং
বি অ্যান্টিবডি থাকে, বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন থাকে এবং এ অ্যান্টিবডি থাকে। এই কথাগুলো তুমি মোটামুটি লিখে দিলেই ফুল মার্ক পাবে আশা করি। তো তোমরা মনে হয় ক্লিয়ার হয়েছো যে কতটুকু ঠিক লিখতে হবে। পুরোটা লেখার প্রয়োজন নেই, এখানে যতটুকু আছে আমি জাস্ট স্যাম্পল অ্যান্সার অ্যাড করেছি যেন তোমাদেরকে দেখিয়ে দিতে পারি ঠিক কতটুকু লিখবা। ওকে, সেকেন্ড কোশ্চেন চলে আসো। আর আমি এই যে অ্যান্সারটা সেটা নিয়েছি কিন্তু আজমল স্যারের বই থেকে। হ্যাঁ, এটা রেফারেন্স এখানে অ্যাড করা আছে। তো দ্বিতীয় যে প্রশ্নটি আমি অ্যাড করেছি এখানে, এটাও তোমাদের 19-20 সেশনে এসেছিল, তখন রিটেন পরীক্ষা হয়েছিল। তো প্রশ্নটি হচ্ছে যে সকল মেরুদণ্ডী কর্ডেট কিন্তু সকল কর্ডেটই মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। এটা কিন্তু তোমরা অলরেডি বেশ কয়েকবার পড়ে ফেলেছো। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছে তারাও পড়েছো, পাশাপাশি যারা এইচএসসি দিয়েছো এবার তারাও কিন্তু বেশ কয়েকবার পড়েছো, কারণ এটা একটা ভেরি কমন কোশ্চেন। ঠিক আছে, তো আমার মনে হয় এই প্রশ্ন সম্পর্কে খুব বেশি বলার প্রয়োজন নেই, কারণ তোমরা অলরেডি জানো এটা ক্লাস 9-10-এও আমার মনে হয় এখন থাকে। তারপর আমি একটু শর্টলি বলে দিচ্ছি যে মেরুদণ্ডী প্রাণী কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। তো আমরা দেখেছি যে যাদের মেরুদণ্ডে থাকে, স্পাইনাল কর্ড যাদের থাকে তারা সবাই কিন্তু কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। কিন্তু কর্ডাটা পর্বের এমনও হচ্ছে তোমার কিছু প্রাণী রয়েছে যাদের তোমার ভ্রূণদশায় নোটোকর্ড থাকে, কিন্তু সেটা পরিণত বয়সে তোমার স্পাইনাল কর্ডে পরিণত হয় না, অর্থাৎ মেরুদণ্ডে পরিণত হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে তারা মেরুদণ্ডী নয়, বাট কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। এই যে কথাটা, এই কথাটা তুমি মোটামুটি বুঝিয়ে লিখলেই তোমার ফুল মার্ক দিয়ে দিবে। তোমার এখানে যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা উপপর্বগুলো রয়েছে, এগুলো এত ডিটেলস বলার কোনোই প্রয়োজন নেই। ঠিক আছে, এত প্যারা খাওয়ার কোনোই দরকার নেই। তুমি জাস্ট মেইন যে কথাটা, সেই মেইন কথাটা তুমি গুছিয়ে তোমার মতো করে লিখে দিবে, দ্যাটস অল। মানে কর্ডাটা পর্বের যে মেইন বৈশিষ্ট্য, এখানে যেমন আমি বললাম যে নোটোকর্ড থাকবে জীবনের কোনো একটি দশায়, তারপর হচ্ছে তোমার স্নায়ুরজ্জু থাকবে, গলবিলীয় ফলকা, রন্ধ্র থাকবে। এই তিনটা লিখবে। লেখার পরে এই লিখবা যে হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণীর যে কোনো দশায় হচ্ছে এই তিনটা বৈশিষ্ট্য থাকবে। কিন্তু সকলেই যে মেরুদণ্ডী বা সেটার তোমার মেরুদণ্ড থাকবে সেটা কোনো বৈশিষ্ট্যে বলা নেই, বা সেটা ফিক্সড না। কর্ডাটা পর্ব হলেই যে মেরুদণ্ড থাকতে হবে এমন না, কিন্তু সকল মেরুদণ্ডী প্রাণীরই কি এই কর্ডাটার বৈশিষ্ট্যগুলো থাকে। দ্যাটস ওয়াই আমরা এটা বলতে পারি যে সকল মেরুদণ্ডী কর্ডেট কিন্তু সকল কর্ডেটই মেরুদণ্ডী নয়। ওকে, তো এটাও আমি রেফারেন্স বুক অ্যাড করেছি এখানে আজমল স্যারের বই থেকে। ঠিক আছে, ওকে। এখন নাম্বার থ্রিতে যে কোশ্চেনটা রয়েছে এটাও মোটামুটি অনেকাংশেই তোমাদের জন্য কমন। কারণ হচ্ছে যে যেমন মলাস্কা এবং আর্থ্রোপোডা পর্বের 5টি করে বৈশিষ্ট্য লিখো, এরকম আসছে। হ্যাঁ, আসলে এখানে আমার মনে হয় যে প্রশ্নটা মলাস্কা এবং আর্থ্রোপোডা পর্বের 5টি করে বৈশিষ্ট্য, এই প্রশ্নের মান 4 রাখা কোনোভাবেই উচিত না। এটা মনে হয় আলাদা আলাদা প্রশ্ন হবে, এরকম যে মলাস্কা পর্বের 5টি বৈশিষ্ট্য এবং আর্থ্রোপোডা পর্বের 5টি বৈশিষ্ট্য এইভাবে আসবে। তো তোমরা তো অলরেডি এটা জানো এবং মুখস্থ করেই আছো, হয়তো এখনো হয়তো বলতে পারবে। তারপরেও আমি বলে দিচ্ছি যে পর্বের বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে কর্ডাটা, মলাস্কা, আর্থ্রোপোডা, প্লাটিহেলমিনথেস, এগুলো হচ্ছে ভালো করে একটু পড়তে হবে। তো এখানে আমি স্যাম্পল অ্যান্সার অ্যাড করেছি, এটা তোমাদের না দেখলেও চলবে, তোমাদের যার যার বই থেকে তোমরা সেটা দেখে নিলে হয়ে গেল। ঠিক আছে, এখন নাম্বার 4 দেখো, এখানে আসছে যে একটি স্নায়ুকোষের গঠন চিত্রসহ বর্ণনা করো। চিত্রসহ বর্ণনা করো এখানে যে আসছে, এটারও আমার মনে হয় যে 4 মার্কের জন্য এত বড় কোশ্চেন নাও দিতে পারে, জাস্ট হচ্ছে চিত্রটা বর্ণনা করতে পারে। আর যদি এরকম চলে আসে সেক্ষেত্রে কিন্তু তোমার খুব বেশি মানে অ্যাড করার প্রয়োজন নেই। তুমি জাস্ট হচ্ছে চিত্রটা দিবে, দেওয়ার পরে তুমি সেখানে যে কি কি রয়েছে, এই যে কোষ দেহ বা সেল বডি থাকে, তারপর হচ্ছে তোমার একজন ডেনড্রন থাকে, এই জিনিসগুলো মেইন জিনিসগুলো তুমি 2-1 কথায় বলে দিবে। তোমার কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে প্রশ্নের মার্ক কত। প্রশ্নের মার্কের উপর ভিত্তি করে তুমি অ্যান্সার করবে।
তোমার এটা কখনোই মাথায় আনা যাবে না যে প্রশ্ন আমি যত বড় লিখবো তত মার্ক ভালো পাবো, এমন না। তোমার মাথায় প্রথমেই থাকতে হবে যে আমার ফুল অ্যান্সার করতে হবে, অ্যাট এনি কস্ট ফুল অ্যান্সার করতে হবে, কোনো মার্ক ছাড়া যাবে না। সেটা যদি ছোট করেও লেখা লাগে, ছোট করে লিখেও তোমার ফুল অ্যান্সার করতে হবে। তো এই জন্য তুমি স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড ফলো করবে সবসময়। 4 মার্কের জন্য তুমি হাফ পেজ বা তার একটু বেশি এবং মেইন যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো লিখে দিবে। ওকে, তো 5 নম্বরে দেখো, 5 নাম্বার হচ্ছে যে বংশগতি ও প্রকরণ বলতে কি বুঝো, মানব কল্যাণে জিনতত্ত্বের ভূমিকা আলোচনা করো। এটা একটা 4 নাম্বারের কোশ্চেন হতে পারে, কারণ হচ্ছে তোমার বংশগতি ও প্রকরণ বলতে কি বুঝো, এখানে হচ্ছে দুইটা তোমার হচ্ছে 2 নাম্বার, বা হচ্ছে এখানে 1.5 নাম্বার ধরতে পারে, আর হচ্ছে বাকিটা 2.5 নাম্বার, বা এখানে 1 নাম্বার ওখানে 4 নাম্বার 3 নাম্বার, এভাবে হতে পারে। তো বংশগতি আমরা তো জানি যে এটা সংজ্ঞা তো ইজি, যে বংশ পরম্পরায় যে হচ্ছে তোমার যে ধারা অব্যাহত থাকে সেটাই হচ্ছে কি বংশগতি। এই যে প্রক্রিয়ায় পিতামাতার আকার, আকৃতি, চেহারা, দেহের গঠন, আচার আচরণ বৈশিষ্ট্যগুলো কি বংশানুক্রমিকভাবে তাদের ছেলে মেয়েদের দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা উত্তরাধিকার বলে। আর ভেরিয়েশন বা প্রকরণটা কি? প্রকরণ হচ্ছে কি তোমার যে নতুন, যে অপত্য কথাটার অর্থ কি তোমরা জানো? আমার মনে হয় অনেকে জানো, আবার নাও জানতে পারো। অপত্য কথাটার অর্থ হচ্ছে নিউলি ফর্মড, মানে নতুন তৈরি হয়েছে মাত্র, এটাকে বলে অপত্য। ঠিক আছে? তো অপত্য জীবে মানে নতুন জীবে পিতামাতার কিছু বৈশিষ্ট্য প্রকাশ পেলেও কখনোই পিতামাতার মতো হুবহু যে বৈশিষ্ট্য হয় না, সেটাই হচ্ছে ভেরিয়েশন। কিছুটা হলেও কি ভেরিয়েশন দেখা দেয়, ভ্যারাইটি। ওকে, এরপরে হচ্ছে তোমার প্রশ্ন চেয়েছে যে মানব কল্যাণে জিনতত্ত্বের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জিনতত্ত্বের কি গুরুত্ব রয়েছে মানব কল্যাণে সেটা সম্পর্কে আলোচনা করছে। তুমি এখানে 4টা বড়জোর 4টা পয়েন্ট দিবে, 4টা পয়েন্ট দিলে তুমি এখানে ফুল মার্ক পাবে আশা করি। কি কি ভূমিকা রয়েছে তুমি একটু শর্টলি এখান থেকে দেখে নিতে পারো, অথবা তোমার বই থেকে দেখে নিতে পারো। জীবদেহে বিভিন্ন বৈশিষ্ট্য সঞ্চারণ পদ্ধতি, প্রকরণ ও বিবর্তন। হ্যাঁ, জিনতত্ত্বের মাধ্যমে হচ্ছে কি হাইব্রিডাইজেশন করা সম্ভব হয়। জিনতত্ত্বের মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের জটিল রোগ নিরাময় করা সম্ভব হয়, যেমন বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এই যে টাইপের রোগগুলো রয়েছে, এই রোগগুলো হচ্ছে তোমার ট্রিটমেন্ট করা সম্ভব। তারপর হচ্ছে জেনেটিক্সের মাধ্যমে কি করা যায়, এই প্রযুক্তি প্রয়োগ করে উন্নত জাতের অধিক ফলনশীল এবং রোগ প্রতিরোধক্ষম ফসলের জাত সৃষ্টি করা সম্ভব। তো এই যে তোমার 4-5টা পয়েন্ট তুমি এখানে দিয়ে দিলে মোটামুটি ফুল মার্ক পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো ভাইয়া, এই ছিল মোটামুটি তোমাদের লিখিত প্রশ্ন প্যাটার্ন জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের, এইভাবে আসতে পারে। হ্যাঁ, তো তারপরও আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপর, অর্থাৎ জীববিজ্ঞান অলরেডি আমি কিন্তু এটার বোটানি পার্ট যেটা ফার্স্ট পেপার সেটা কিন্তু দিয়েছি। তো আজকে দ্বিতীয় পত্র দিলাম। এরপর হচ্ছে আমি তোমাদেরকে কেমিস্ট্রি এবং ফিজিক্সের এইভাবে পার্ট বাই পার্ট, অর্থাৎ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফিজিক্সের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এইভাবে হচ্ছে আমি প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিব এবং ধরিয়ে দিব ঠিক কিভাবে তোমরা লিখলে ভালো মার্ক পাবে এবং কিভাবে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো ভালো থাকো সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।